নমস্কার, আমি গৌরব সিংহ। আজকে এই ভিডিওটি একাদশ শ্রেণীর অন্তর্গত বল বিজ্ঞান বিভাগের স্থিতিবিজ্ঞান অধ্যায়ের উপর। এটা আমার ৩য় নম্বর ভিডিও, পার্ট 3। এর আগে পার্ট 1 ও পার্ট 2 আছে, যার ডেসক্রিপশন নিচে দেওয়া আছে। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই স্থিতিবিজ্ঞানের উপর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটি দেখে নেও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ভিডিওটি ভার কেন্দ্রের উপর তৈরি করা হয়েছে। আজকে এই ভিডিওটিতে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হলো ভারকেন্দ্র কি, ভারকেন্দ্রের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়, ভারকেন্দ্র সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য, ভারকেন্দ্রের অদ্বিতীয়তা, ইউনিকনেস অফ সেন্টার অফ গ্র্যাভিটি, ভরকেন্দ্র ও ভারকেন্দ্রের পার্থক্য, অভিকর্ষের অধীনে বস্তুর সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার গ্র্যাভিটি। মেনলি 3 ধরনের ইকুইলিব্রিয়াম হয়। স্টেবল ইকুইলিব্রিয়াম, যেটাকে সুস্থির সাম্যাবস্থান বলা হয়; আনস্টেবল ইকুইলিব্রিয়াম, যেটাকে অস্থির সাম্যাবস্থান বলা হয়; নিরপেক্ষ বা উদাসীন সাম্যাবস্থান, যেটাকে নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলা হয়। তো শুরু করা যাক ভর কেন্দ্র থেকে। ভর কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। দেখো, কোনো নির্দিষ্ট আকার বা আয়তন বিশিষ্ট বস্তু, অর্থাৎ নির্দিষ্ট আকার বা আয়তন বিশিষ্ট বস্তু বলতে কি বোঝাচ্ছে? দৃঢ় বস্তু। তো যে কোনো দৃঢ় বস্তুর কথা যদি আমরা কল্পনা করি, তো তার একটা নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। একে যেভাবে রাখা হোক না কেন, বস্তুটির ওজন বা ভার সেটি সকল অবস্থাতেই নিজের সাপেক্ষে একটি বিশেষ নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করে। ওই নির্দিষ্ট বিন্দুকে ভার কেন্দ্র বলা হয়। ব্যাপারটা বোঝা যাক। এখানে আমরা একটা বস্তু নিয়েছি যা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। M1, M2, M3 বিভিন্ন কণা দ্বারা গঠিত। দেখো, M1, M2, M3 বিভিন্ন কণা দ্বারা গঠিত। তো প্রত্যেকটা কণাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে অভিকর্ষজ বলের জন্য টানবে। সেই টান বল ওজন M1G, M2 এর উপর সেই টান বল M2G, যেটা M2 কণার ওজন, M3 ওজন M3G। এরকম যত কণা আছে প্রত্যেকের উপর নিজস্ব ওজন ক্রিয়া করবে ওই বিন্দু দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে। এই সমস্ত বলগুলো যখন আমরা লব্ধি নিই, এগুলো প্রত্যেকটাই বল, এদের যখন আমরা লব্ধি নিই তখন আমরা এদের মোট ওজনকে পাই। এদের মোট ওজন কত? এদের মোট ওজন W সমান M1G প্লাস M2G প্লাস M3G প্লাস ডট ডট ডট। দেখতে পাচ্ছি না সমস্ত ওজনগুলো সমান্তরাল ভাবে নিচের দিকে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি আমরা পাচ্ছি W। এই W যে কোনো একটা বিন্দু দিয়ে ক্রিয়া করে, এই ক্ষেত্রে সেই বিন্দুটা হচ্ছে G। এই G বিন্দুটাকেই বলা হচ্ছে ভার কেন্দ্র, যে বিন্দু দিয়ে নিচের দিকে ক্রিয়া করছে ভার কেন্দ্র। দেখো, একটা তথ্য হচ্ছে ভার কেন্দ্র সম্বন্ধে এটা, যে কোনো দৃঢ় বস্তুকে তুমি যেভাবেই রাখাও না কেন, যেভাবে যে দিকে খুশি রাখো, যেভাবে খুশি রাখো, টাঙ্গিয়ে রাখো, ঝুলিয়ে রাখো, বসিয়ে রাখো, শুয়ে রাখো, যেভাবে খুশি রাখো না কেন, তাদের কিন্তু ভার কেন্দ্রের অবস্থানের কোনো পরিবর্তন হয় না। পরবর্তীকালে আমরা আরো ডিটেলসে যখন ভার কেন্দ্র নিয়ে আলোচনা করব, আমরা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো বা উপলব্ধি করব। জেনে রাখো আপাতত যে অবস্থানের পরিবর্তন ঘটালে কিন্তু ভার কেন্দ্রের পরিবর্তন হয় না। আচ্ছা, ভার কেন্দ্রের অবস্থান কিভাবে নির্ণয় করবো? দেখো, ভার কেন্দ্রের অবস্থান নির্ণয় করব যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা অ্যাকচুয়ালি ভর কেন্দ্র অবস্থান নির্ণয় করার সময় আমরা করেছি, যেটা স্থিতিবিজ্ঞানের পার্ট 2 ভিডিওতে আছে, ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে আছে, অবশ্যই দেখে নিও, তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, এখানে আমরা একটা বস্তু ধরেছি যেটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি দ্বারা গঠিত, M1, M2, M3 বিভিন্ন বিন্দু ভর দ্বারা গঠিত। তো এই বিন্দু ভরগুলির অবস্থান যথাক্রমে x1, y1, z1, M2 বিন্দু ভরের অবস্থান x2, y2, z2 এবং M3 বিন্দু ভরের অবস্থান x3, y3, z। প্রত্যেকটার অবস্থান আলাদা আলাদা করে দেওয়া আছে। এদের যে ভর কেন্দ্র আছে, ভার কেন্দ্র আছে,
সেই ভার কেন্দ্র জি, যার মধ্যে দিয়ে মোট ওজন ডাব্লিউ ক্রিয়া করছে, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। এটা আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড হচ্ছে তার মোট স্থানাঙ্ক। মোট ভর বলতে কি বোঝাচ্ছে? মোট ভর বলতে বোঝাচ্ছে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট ডট, যতগুলো কণা বিন্দু ভর আছে, কণা আছে, প্রত্যেকটার ভরকে আমরা যদি যোগ করি তো মোট ভর পাই। মোট ভার বা ওজন কিভাবে পাচ্ছি? একই রকম ভাবে ওই কণাগুলির উপর যে ওজন বল কাজ করছে তাদের যখন লব্ধি নির্ণয় করছি, যেহেতু এরা একমুখী সমান্তরাল ভেক্টর, তো এদেরকে যোগ করলেই আমাদের কাজ মিটে যাচ্ছে, বেশি পরিশ্রম করতে হচ্ছে না। তো এগুলোকে যদি আমরা যোগ করি, যেহেতু একমুখী সমান্তরাল, দেখো না m1g নিচের দিকে ক্রিয়াশীল, m2g নিচের দিকে ক্রিয়াশীল, m3g নিচের দিকে ক্রিয়াশীল, এবং এরা প্রত্যেকে সমান্তরাল। তো এদেরকে আমরা সমান্তরিকের সূত্রের পর বিশেষ ক্ষেত্র পড়েছিলাম যে সমান্তরাল একমুখী ভেক্টর হলে তাদেরকে কিভাবে ডিল করতে হয়, তাদের সাথে কিভাবে লব্ধি ভেক্টর নির্ণয় করতে হয়। তো সিম্পলি m1g m2g আর m3g কে পরপর যোগ করলে আমরা মোট ভার পাচ্ছি। তো তার অবস্থান যদি দেখো, ফার্স্ট এক্স, এক্স এর মান যদি আমরা বার করতে চাই, তো প্রথমে আমরা কি লিখেছি দেখো, m1 g1 x1। তো m1 g1 x1 টা কি আসলে? দেখো m1 g1 x1 হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে ওজন। ওজন মানে একটা বল। তাহলে এখানে w1 ইন্টু এক্স, w1 x1 মানে বলের ভ্রামক, মানে ওজনের ভ্রামকটাকে লেখা হচ্ছে। একই রকম ভাবে এখানে লেখা হয়েছে m2g2x, m2g2x মানে দ্বিতীয় বিন্দুটার যে ভার বা ওজন তার ভ্রামক ও বিন্দুর সাপেক্ষে m2g(x2). এরকম করে যতগুলো কণা আছে তার প্রত্যেকটা ওজনের ভ্রামক আমরা লিখেছি মূল বিন্দুর সাপেক্ষে। তারপর সেই সমষ্টিটাকে কি করছি আমরা, প্রত্যেকটা কণার ভর দিয়ে ভাগ করছি। যখন প্রত্যেকটা কণার ভর দিয়ে ভাগ করছি, অর্থাৎ প্রত্যেকটা কণার ভার দিয়ে ভাগ করছি, অর্থাৎ প্রত্যেকটা কণার ওজন দিয়ে ভাগ করছি, মোট ওজন দিয়ে যখন ভাগ করছি তখন আমরা ভার কেন্দ্রের অবস্থান পাচ্ছি। তো দেখো জি তো উপর আর নিচ থেকে কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যায়, যেটা পড়ে থাকে আমাদের হাতে সেটা হচ্ছে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস ডট 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 কন্টিনিউ, ও n সংখ্যক কণা পর্যন্ত যাবে। নিচেও যে জি কমন নিয়ে নেওয়া হয়েছে তার জন্য নিচে পড়ে থাকছে কি m1 প্লাস m2 প্লাস m3। তো দেখো যদি তোমরা দ্বিতীয় ভিডিওটা দেখে থাকো, এইটা ভর কেন্দ্রের অবস্থানের অনুরূপ, একদম অনুরূপ একই জিনিস আমরা ভর কেন্দ্রের অবস্থানের ক্ষেত্রে পেয়েছিলাম। দেখো এখানে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি সামেশন i সমান 1 to n mi xi by summation of mi। তো এইখানে আমরা এক্স এর যে রাশিমালাটা পেলাম সেটা একটু ভালো করে দেখো। আমরা এখানে এক্স এর রাশিমালা পেলাম ভরের ভ্রামক mi(xi) ভাজিত মোট ভর সামেশন অফ mi। ঠিক আছে, যখন ভরের ভ্রামককে মোট ভর দিয়ে ভাগ করছি তো আমরা ভার কেন্দ্র পাচ্ছি। একই জিনিস আমরা পেয়েছিলাম ভর কেন্দ্রের অবস্থান নির্ণয়ের সময়। অনুরূপ ভাবে এরই সাথে মিল রেখে অনুরূপ ভাবে আমরা কি করতে পারি, এর সাথে মিল রেখে y সমান আমরা কি করতে পারি, y সমান আমরা করতে পারছি সামেশন অফ my বাই সামেশন অফ m, মানে y এর সাপেক্ষে ভরের ভ্রামক ভাজিত মোট ভর। z এর সাপেক্ষেও একই, সামেশন অফ mz বাই সামেশন অফ m, z অক্ষের সাপেক্ষে ভরের ভ্রামক বাই মোট ভর। তো দেখো এই তিনটে যে অবস্থান দেখছি এটা ভর কেন্দ্র, আর ভর কেন্দ্রের দেখলে একই রকম মনে হয় কারণ তিনটেই একই, সত্যিকারের একই রাশিমালা। এদেরকে আমরা সবকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে লিখতে পারি। ওকে।
আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে লিখতে পারি। এরপরে দেখো ভারকেন্দ্র সংক্রান্ত কিছু তথ্য। তো সাধারণত ভারকেন্দ্র ভরকেন্দ্র একই অবস্থানে থাকে, একই বিন্দুকে প্রকাশ করে, কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যদি বস্তুটির প্রতিটি কণার উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ জি কে সমান ধরে নেওয়া হয়, তাহলে এই প্রসেসটা কাজ করে। মানে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র একই অবস্থানে থাকে, ওই একই এক্সপ্রেশন দিয়ে 1 নম্বর ইকুয়েশন, ওই যে 3টে ইকুয়েশনকে আমরা একসাথে 1 নম্বর বলছি, 1 নম্বর ইকুয়েশন দিয়ে আমাদের কাজ মিটে যায়। কিন্তু যদি জি এর মান আলাদা আলাদা হয় কোনো বস্তুর মধ্যেই, সাধারণত এরকম হয় না, হয় কখন না বস্তু যখন আকারে খুব বড় হয়। কিরকম? পর্বত সমান বড় বস্তু, উঁচু পর্বত সমান। মনে করো এখানে এরকম কোনো পর্বত আছে, এরকম উঁচু কোনো বস্তু আছে, সুষম আকার, একদম সুষম আকার, কিন্তু এরকম উঁচু। তো এইখানে তার কণার উপর যে G1 অভিকর্ষজ ত্বরণ, তো এখানে কণার উপর G2 হতে পারে, মহাকর্ষ চ্যাপ্টারে পড়ানো হয় যে উচ্চতার সাথে জি এর মান বদলে যায় উচ্চতার গভীরতার সাথে। তো পর্বত সমান উঁচু কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু জি এর মান আলাদা আলাদা হয়। সেখানে কিন্তু ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই বিন্দুতে থাকে না, একদমই থাকে না। একই বিন্দুতে থাকে না, সেক্ষেত্রে কিন্তু ভর কেন্দ্র আর ভার কেন্দ্র আলাদা হয়। বাকি অন্যান্য সকল সকল ক্ষুদ্র ছোটখাটো আমাদের হাতের কাছে যে সমস্ত বস্তু নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা ক্ষেত্রেই ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত, একই বিন্দুতে। ভার কেন্দ্রের অদ্বিতীয়তা, ভার কেন্দ্রের অদ্বিতীয়তা বলতে কি বোঝাচ্ছে? ভার কেন্দ্রের অদ্বিতীয়তা বলতে বোঝাচ্ছে, দেখো কোনো বস্তুতে একটাই ভার কেন্দ্র থাকবে, দুটো ভার কেন্দ্র থাকতে পারে না। ঠিক আছে, দুটো ভার কেন্দ্র থাকতে পারে না। এখানে আমি একটা ত্রিভুজ আকৃতির বস্তু নিচ্ছি এ বি সি, ধরে নিচ্ছি এর দুটো ভার কেন্দ্র আছে। ঠিক আছে, ধরে নিচ্ছি, থাকা উচিত নয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এখানে দুটো ভার কেন্দ্র আছে, একটা হচ্ছে G1, একটা হচ্ছে G2। তো থিওরি কি বলছে, তত্ত্ব কি বলছে? মোট ওজন G1 G2 বরাবর নিচের দিকে ক্রিয়াশীল হবে। তো G1 G2 বরাবর যদি নিচের দিকে ক্রিয়াশীল হয়, তাহলে এটা এরকম নিচের দিকে ক্রিয়াশীল হবে এর ওজন, তাই না? তাহলে এই একই রেখা বরাবর উলম্বভাবে G1 G2 থাকবে, এটাই হওয়া উচিত। G1 G2 কে যোগ করলে যে রেখাটা পাবো সেটা সবসময় উলম্ব হওয়া উচিত, কারণ পৃথিবী তো সবসময় নিচের দিকে টানে, ভূপৃষ্ঠের দিকে, নিজের কেন্দ্রের দিকে টানে। কিন্তু যখনই দেখা যাবে যে আমরা এবিসিটাকে একটু উল্টে রাখছি, তখন G1 G2 র অবস্থান কোথায় হয়ে গেছে? G1 G2 র অবস্থান হয়ে গেছে এরকম জায়গায়। তো এইখানে কি হচ্ছে দেখো, G1 G2 থেকে W তো আলাদা আলাদা দিকে কাজ করছে, সমান্তরাল একই অভিমুখী, কিন্তু আলাদা আলাদা সরলরেখা বরাবর কাজ করছে, ক্রিয়ারেখা আলাদা। G1 আর G2 বিন্দুকে সংযুক্ত করলে আমরা একটা উলম্ব রেখা পাচ্ছি না। তাহলে বাস্তবে G1 আর G2 দুটো আলাদা বিন্দু হতে পারে না, তাদেরকে একটাই বিন্দু হতে হবে। কারণ G1 G2 যদি ভরকেন্দ্র দুটো হয়, তাহলে G1 G2 এই সরলরেখাটা কি হবে? উলম্ব রেখা হবে, সবসময় উলম্ব রেখা। উলম্ব রেখা তো হচ্ছে না, যখনই আমি অবস্থান বদলে দেবো এটার উলম্ব রেখা থাকবে না। তাই দুটো ভারকেন্দ্র কোনো বস্তুর হয় না। একে ভারকেন্দ্রের অদ্বিতীয়তা বা ইউনিকনেস অফ সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। এবার আমরা আলোচনা করব ভরকেন্দ্র এবং ভারকেন্দ্রের পার্থক্য নিয়ে। দেখো, ভরকেন্দ্র ও ভারকেন্দ্রের পার্থক্য হচ্ছে, ভরকেন্দ্র ও ভারকেন্দ্র দুটো সম্পূর্ণ আলাদা ধারণা, সম্পূর্ণ আলাদা বিষয়। ভরকেন্দ্র কি? যে বিন্দুতে বস্তুর সমগ্র ভর কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারি, যে বিন্দুর উপর বল প্রয়োগ করলে কেবলমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো আবর্তন গতি সৃষ্টি হয় না, কোনো আবর্তন গতি সৃষ্টি হয় না, কেবলমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, আবর্তন গতি সৃষ্টি হয় না। সেই জায়গায় ভারকেন্দ্র কি? ভারকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যাতে তার সমস্ত ভার ক্রিয়া করে, কেন্দ্রীভূত নেই, ক্রিয়া করে। ভরকেন্দ্রে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, ভারকেন্দ্রে কি হচ্ছে? সমস্ত ভার বা ওজন ওই বিন্দু বরাবর ক্রিয়া করছে। বলের লব্ধি যে বিন্দু দিয়ে ক্রিয়া করছে তাকে ভারকেন্দ্র। এখানে বল কোনটা? বস্তুর ওজন। পৃথিবী যে বল দ্বারা বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সমগ্র ওজন উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে, সেটা হচ্ছে
ভার কেন্দ্র, যে বিন্দু দিয়ে সমগ্র ওজন নিচের দিকে উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে, সেটা হচ্ছে ভার কেন্দ্র, সবসময় উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। ভর কেন্দ্র মহাবিশ্বের যে কোনো জায়গায় যাও, নির্দিষ্ট বস্তুর ভর কেন্দ্র নির্দিষ্ট জায়গায় থাকবে, যে কোনো জায়গায়। কিন্তু মহাবিশ্বের যে জায়গায় অভিকর্ষ ত্বরণ নেই, মানে কোন রকম মহাকর্ষ আকর্ষণ বল কাজ করছে না, অভিকর্ষ বল কাজ করছে না, যেখানে জি এর কোনো অস্তিত্ব নেই, সেখানে ভর কেন্দ্রের কোনো অস্তিত্ব নেই, ভর কেন্দ্রের কোনো তাৎপর্য নেই। যদি জি সমান শূন্য হয়ে যায়, তাহলে ডাব্লিউ সমান কি হবে, এম জি, সেটাও তো শূন্যই হবে না। ডাব্লিউ যদি শূন্য হয়ে যায়, ক্রিয়াশীল বল যদি না থাকে, তো তার ক্রিয়া রেখা কোন বিন্দু দিয়ে যাবে তার কি কোনো আর গুরুত্ব থাকে? গুরুত্ব থাকে না, ভার কেন্দ্রের কোনো অস্তিত্ব থাকে না। তাই মহাকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ থাকলে তবেই ভার কেন্দ্র নিয়ে আলোচনা হয়। কিন্তু ভর কেন্দ্র সব জায়গায় আছে, ভর সব জায়গায় আছে, মহাবিশ্বের যে কোনো জায়গায় যা ভর মৌলিক ধর্ম, ভার ভর কেন্দ্র সব জায়গায় আছে। ভার, যেখানে ভার বা ওজনের কথা আসছে সেখানে অভিকর্ষজ বল বা মহাকর্ষ আকর্ষণ বলের কথা আসছে, যদি সেটা থাকে তো ভার কেন্দ্র থাকবে, যদি না থাকে তো ভার কেন্দ্র থাকবে না। ভর কেন্দ্র ভার কেন্দ্র কখন আলাদা হয়? একটু আগেই বলেছিলাম যে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি খুব বড় খুব উঁচু কোনো বস্তু হয়, সেখানে কি হয়, জি এর মান আলাদা আলাদা হয়, এখানে জি1 তো এখানে জি2, উচ্চতার সাথে সাথে আলাদা হয়। এর ক্ষেত্রে ভর কেন্দ্র, এটা তো পাহাড় বা পর্বত, তার নিচটা চওড়া, বাদি দাও এখানে একটা সুষম আকারের এরকম পাহাড় বা পর্বতের মতো যদি কোনো একটা বিরাট বড় একটা স্ট্রাকচারের কথা কল্পনা করি, থ্রিডি সুষম আকারে, তো তার ভর কেন্দ্র কোথায় হবে? তার মিডিলে। এটা সেন্টার অফ মাস, ভর কেন্দ্র মিডিলে সুন্দরভাবে গঠিত হয়ে গেছে মিডিলে। কিন্তু ভার কেন্দ্র কোথায় হবে? একটু নিচের দিকে। সেন্টার অফ গ্র্যাভিটি কেন নিচের দিকে হবে? জি বিন্দুটা কেন নিচের দিকে হবে? কারণ দেখো এখানে কি হচ্ছে, জি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখানে জি2 এখানে জি1, তো উচ্চতা বাড়লে জি কমে, উচ্চতার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, উচ্চতা বাড়লে জি এর মান কমতে থাকে, তো নিচের দিকে জি এর মান বেশি হবে, নিচের দিকে বলের মান বেশি হবে, তো লব্ধি বলটা কি হবে? নিচের দিক থেকে ক্রিয়া করবে। তো এই ক্ষেত্রে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস দুটো আলাদা বিন্দু হয়ে যায়। ছোটখাটো বস্তু, ছোটখাটো মানে কি, এমন বস্তু যার প্রত্যেকটি কণাতে জি এর মান সেম থাকবে, কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে, সেসব ক্ষেত্রে কিন্তু ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই বিন্দুকে প্রকাশ করে। অভিকর্ষের অধীনে বস্তুর সাম্য অবস্থান, অভিকর্ষের অধীনে বস্তুর সাম্য অবস্থান কি বলছে? দেখো অভিকর্ষের অধীনে এক বা একাধিক বস্তুর সাম্য অবস্থা থাকতে পারে। তিন ধরনের সাম্য অবস্থা হয়: সুস্থির সাম্য অবস্থা, অস্থির সাম্য অবস্থা, নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থা। অভিকর্ষের প্রভাবে কোনো বস্তুর একাধিক সাম্য অবস্থা থাকতে পারে। এই সাম্য অবস্থাগুলিকে আমরা প্রধানত তিন রকম ভাবে ভাগ করি। সুস্থির সাম্য অবস্থা, যেটা স্টেবল ইকুইলিব্রিয়াম বলা হয়। তারপর হচ্ছে অস্থির সাম্য অবস্থা, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর সব থেকে আলাদা নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থা, যেটাকে নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলা হয়। আমরা এই তিনটে সাম্য অবস্থার সম্বন্ধে প্রথমে ধারণা অর্জন করব, তারপর প্র্যাকটিক্যালি জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো যে কি ঘটনা ঘটে আমাদের প্রতিদিনের জীবনে, এরকম কি কি ঘটনা ঘটে যার সাহায্যে সাম্য অবস্থাকে আমরা খুঁজে পাই আমাদের প্রতিদিনের জীবনে। দেখো সুস্থির সাম্য অবস্থা কি বলছে। দেখো যখন কোনো বস্তু থাকে, কোথাও দাঁড়িয়ে আছে, বসে আছে, যেভাবে হোক ঝুলে আছে, যেভাবে হোক আছে, তো সেভাবে কিন্তু সাম্য অবস্থান আছে। এই সাম্য অবস্থানকে তিন রকম নামকরণ করা আছে, তিন ভাগে ভাগ করা আছে। কিরকম না, কোনো বস্তু যে অবস্থাতে আছে, মানে সে সাম্য অবস্থাতেই আছে, সেই সাম্য অবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দাও, যদি সে আবার আগের অবস্থাতেই ফিরে যায়, তাহলে তাকে বলা হচ্ছে সুস্থির সাম্য। আর যদি তাকে সামান্য বিচ্যুত করলে সে নতুন একটা সাম্য অবস্থান অর্জন করার চেষ্টা করে, নতুন, আগের অবস্থায় ফিরে যায় না, নতুন অবস্থা অর্জন করার চেষ্টা করে বা নতুন অবস্থান অর্জন করে, তাকে অস্থির সাম্য অবস্থা বলে। তাহলে সুস্থির কি ছিল? সাম্য অবস্থানে আছে, বস্তুটাকে একটু বিচ্যুত করলাম, আবার আগের অবস্থায় ফিরে এলো, সেটা হচ্ছে সুস্থির সাম্য। অস্থির সাম্য কি বলছে? একটু চ্যুত করলাম, বিচ্যুত, তো সে কি করলো, পূর্বের সাম্য অবস্থানে আর ফিরলো না, নতুন একটা সাম্য অবস্থানে চলে গেল, সেটা হচ্ছে অস্থির সাম্য। বাস্তবে 100% সুস্থির সাম্য বলে কিছু হয় না।
100% সুস্থিরসাম্য হয় না, লিমিট অফ স্টেবিলিটি, যেটাকে সুস্থিরতার সীমা বলা হয়। সুস্থিরতা সীমা, একটা সীমা থাকে, সেই সীমাটা অতিক্রম করলে সুস্থিরসাম্য অস্থিরসাম্য অবস্থাতে রূপান্তরিত হয়, এবং সীমাস্থ অবস্থাটাকে বলা হয় সীমাস্থ সাম্য অবস্থা। তো আগে এই দুটো ব্যাপার বোঝা যাক, তারপর নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থায় আসছে। দেখো, এখানে আমি একটা ইটের কথা তোমাদেরকে ভাবতে বলবো, ঠিক আছে, ইটের কথা। তো এক্ষেত্রে বলের ভ্রামকের একটু কনসেপ্ট লাগবে। বলের ভ্রামক স্থিতিবিজ্ঞান পার্ট 2 এ আছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিওটা দেখে নিও, বুঝতে সুবিধা হবে। তো জেনারেলি দেখো, প্রথম ক্ষেত্রে ইট মানে খুবই ছোট, খুব বড় নয়, যেখানে উচ্চতা খুব এমন নয় ইটের যে সেখানে জি এর মানের কোনো পরিবর্তন হয়ে যাবে, জি মানে অভিকর্ষ ত্বরণের মানের কোনো পরিবর্তন হয়ে যাবে, খুব ছোটখাটো জিনিসই ইট। তো তাকে আমি এইভাবে রেখেছি। ইটের যে তিনটা ক্ষেত্র, তার মধ্যে মাঝারি ক্ষেত্র যেটা, সেই ক্ষেত্রটা নিচের মাটির উপরে আছে। এই অবস্থায় ইটের উচ্চতা সব থেকে কম হয়। তো এই অবস্থায় দেখো, এইখানে সেন্টার অফ আর মাস আর গ্র্যাভিটি কাজ করছে এই বিন্দুটাতে, জি। জি থেকে ওজন নিচের দিকে কাজ করছে ডাব্লু, আর লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করছে, আর উপরে কাজ করছে। এবার এই বস্তুটাকে আমি একটু উপরে তুলছি, বল প্রয়োগ করে, বাইরে থেকে বল প্রয়োগ করে উপরে তুলছি, ঠিক আছে, এভাবে বল প্রয়োগ করে উপরে তুলছি, একটু বাইরে থেকে বল চ্যুত করে দিচ্ছি, ঠিক আছে। তো বাইরের বলটা নিয়ে ভাবার দরকার নেই, এখানে অত চিন্তা ভাবনা করার দরকার নেই। এবার এইখানে দেখো, এইখানে সেন্টার অফ গ্র্যাভিটি বদলে যায় না, অবস্থার পরিবর্তন করলে সেন্টার অফ গ্র্যাভিটি বদলায় না, সেন্টার অফ গ্র্যাভিটি তার নিজের জায়গাতেই থাকে, কারণ বলগুলির লোভ দিয়ে নির্দিষ্ট দিকেই ক্রিয়া করে। সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে ছিল সেরকম জায়গাতেই আছে, ঠিক আছে। তো এইখান থেকে কি হচ্ছে না, এখান থেকে তার ডাব্লিউ যেমন কাজ করে সেরকম কাজ করছিল, তাই না। আমি এর নাম দিয়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এ বি সি ডি। তো এখানে লম্ব প্রতিক্রিয়া কি হচ্ছে, এই লম্ব প্রতিক্রিয়াটা হচ্ছে আর, ওকে, এই লম্ব প্রতিক্রিয়াটা হচ্ছে আর, যেহেতু ভূমির সাথে স্পর্শ করেছে লম্ব প্রতিক্রিয়া ওইখানেই হবে। এবার ভালো করে দেখো, দুটো বল কাজ করছে, আর আর ডাব্লু, দুটো বল কাজ করছে, আর আর ডাব্লু। তো আর আর ডাব্লু দুটো ভিন্ন ভিন্ন বিন্দুতে কাজ করছে। এবার জাস্ট ইমাজিন করো, আমি যদি এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকের কথা ভাবি, এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, তো দেখো আর বলের জন্য মানে লম্ব প্রতিক্রিয়ার জন্য আমরা কোনো বলের ভ্রামক পাবো না, কারণ আর এ বরাবরই ক্রিয়া করছে। ডাব্লুর জন্য একটা বলের ভ্রামক পাবো, কারণ ডাব্লুর এখানে যে দূরত্বটা পাবো, ক্রিয়া রেখাটা কোন দিকে হবে, এই বরাবর ক্রিয়া রেখা হবে। তো এই থেকে একটা আমরা দূরত্ব পাবো, এ থেকে ডাব্লুর ক্রিয়া রেখার দূরত্ব পেলে এখানে একটা বলের ভ্রামক পাবো। তো বলো তো, এই বলের ভ্রামকটা ক্রিয়া করলে তুমি কোন দিকে ঘূর্ণন দেখতে পাবে, ভালো করে ভাবো, এই দিকে ঘূর্ণন দেখতে পাবে, ঠিক আছে, এই বরাবর ঘূর্ণন দেখতে পাবে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘূর্ণন দেখতে পাওয়ার জন্য যখনই তুমি বাইরে থেকে যে বলটা দিয়ে সাপোর্ট করে রেখেছো তাকে সরিয়ে দেবে, ও ক্লকওয়াইজ ঘূর্ণনের ফলে আবার এ বিতে ফিরে আসবে, মানে বস্তুটা যেমন ছিল সেই জায়গায় চলে আসবে, এই আগের অবস্থা ফিরে আসবে, যেরকম আছে এবি তলের উপর পুরাটা ভর দিয়ে যেমন ছিল সেই অবস্থা ফিরে চলে আসবে, এই জায়গায় ফিরে চলে আসবে। এই ধরনের সাম্যকে বলা হচ্ছে সুস্থির সাম্য। যে সাম্য অবস্থান ছিল সামান্য বিচ্যুত করলাম, বিচ্যুত করে এ কোণার উপর ভর দিয়ে রাখলাম, তারপরে যখনই তাকে ছেড়ে দিচ্ছি সে আবার আগের সাম্য অবস্থায় ফিরে আসছে, একে বলছে সুস্থির সাম্য। কিন্তু যদি আমি এটাকে আরেকটু বল দিয়ে ঠেলে উপরের দিকে তুলি, একে আরেকটু ঠেলে উপরের দিকে তুলছি, এখানে এ বিন্দু যেমন ছিল আছে, এ বিন্দু আছে, ডি বিন্দু আছে, সি বিন্দু আছে, বি বিন্দু আছে, আর একটু বল প্রয়োগ করে ঠেলে উপরের দিকে তুলছি, ঠিক আছে, সেই জায়গায় কি ঘটনা ঘটছে, এখানে আর, ঠিক আছে, এইখানে জি,
জি এখানে ভরকেন্দ্র, ঠিক আছে। তো দেখো জি আর আর কিন্তু একবারে এই মুহূর্তে যখন এটা কোনাকুনি সোজা একবারে উপরের দিকে রেখে দিয়েছি তাকে, এরা কিন্তু এক রেখা বরাবর কাজ করছে জি আর আর, যেমন এইখানে করছিল। এই অবস্থায় যদি আমি বলটাকে সরিয়ে দিই কি ঘটনা ঘটবে বলো তো? এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক শূন্য, এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক কিন্তু শূন্য, আর এরও ক্রিয়া রেখা এ বিন্দু বরাবর ক্রিয়া করছে, জিতে যে ডাব্লু আছে তার ক্রিয়া রেখাও এ বিন্দু বরাবর ক্রিয়া করছে, ক্রিয়া রেখার কোনো লম্ব দূরত্ব পাচ্ছি না, তো সেক্ষেত্রে বলের ভ্রামক কত হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ছাড়ার সময় কি হচ্ছে না, এইটা হচ্ছে সীমাস্থ সাম্য অবস্থা। এবার যদি কোনো রকম ভাবে বাই চান্স জিটা একটু ডায়া বায়া সরে, আমি দুটোই বলছি, ডায়া সরলে কি হবে আর বায়া সরলে কি হবে, যদি জি বিন্দুটা যদি এই পাশে সরে আসে তাহলে বস্তুটা কি হবে, আবার এই দিকে ফিরে আসবে, মানে এই অবস্থায় প্রথম যে অবস্থা থেকে আমরা চিন্তা ভাবনা করা শুরু করছি সেই অবস্থাতেই ফিরে আসবে। কিন্তু জি যদি এই পাশে না গিয়ে জিটা বিন্দুটাকে একটু সরিয়ে দেওয়া হয়, যদি একটু সরিয়ে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে, জি যদি একটু সরে যায় কিন্তু বলের ভ্রামকের মান আর শূন্য থাকবে না, বলের ভ্রামকের মান কি হবে, জি যদি এ পাশে একটু সরে যায় তো এখানে আমরা বলের ভ্রামক পাবো ডাব্লুর জন্য, এবং এক্ষেত্রে বলের ভ্রামকটা এই দিকে কাজ করবে, এই দিক বরাবর, এই দিক বরাবর। তো তার ফলে কি হবে, এর পজিশন চেঞ্জ হয়ে যাবে, ডি এ বি সি। আমি কি দেখলাম, এটাও একটা সাম্য অবস্থান, এটাও একটা সাম্য অবস্থান, 1 নম্বর 2 নম্বর দুটোই সাম্য অবস্থান, যখন এ বি তলের উপর আছে সেটাও সাম্য অবস্থান, যখন এডি তলের উপর আছে সেটাও নতুন সাম্য অবস্থান। প্রথম ক্ষেত্রে যখন আমরা এখানে এটাকে ধরো একের এ বলছি, একের এ এই ছবিটাতে আমরা ওটাকে অল্প তুলেছিলাম, সেখানে বলের ভ্রামক সৃষ্টি হয়েছিল, তখন সে কি হয়েছে আবার এ বিতে ফিরে আসছে, ঠিক আছে। কিন্তু যখন একের বি এই ছবিটাতে আমরা যাচ্ছি, এইখানে যখন তাকে আমি একটু বেশি উপরে তুলে দিয়েছি, জিটা যখন একটু কোণা থেকে সরে গেছে, কর্ণ বরাবর না থেকে একটু সরে যাচ্ছে, তখন এখানে কিন্তু একটা দ্বিমেরু বলের ভ্রামক ক্রিয়া করছে, বলের ভ্রামক ক্রিয়া করার ফলে কি হচ্ছে, বস্তুটা নতুন সাম্য অবস্থান খুঁজে নিচ্ছে, নতুন সাম্য অবস্থান, সেটা কি 2, নতুন সাম্য অবস্থান। তো এই একের বি যেটা আছে সেটা কিন্তু অস্থির সাম্য, অস্থির সাম্যে থাকলে কি হচ্ছে, যখনই তুমি তাকে একটু বিচ্যুত করছো, একটু বিচ্যুত করছো, সে নতুন সাম্য অবস্থানে চলে যাচ্ছে, সীমাস্থ সাম্য অবস্থা টপকে গেলেই সে নতুন সাম্য অবস্থানে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অস্থির সাম্য। তাহলে বাস্তবে কোনো বস্তুই সুস্থির সাম্যে 100% আছে বললে ভুল হবে, প্রত্যেকেরই একটা সীমা আছে, লিমিটেশন বা লিমিট অফ স্টেবিলিটি বলা হয়, সেই সীমায় যে সাম্য অবস্থা সেটাকে সীমাস্থ সাম্য অবস্থা বলে, সেই সীমাস্থ সাম্য অবস্থা বদলে গেলেই সে নতুন সাম্য অবস্থা পাওয়ার চেষ্টা করে, তো তখন তাকে কি বলা হচ্ছে অস্থির সাম্য, যখন সে নতুন সাম্য অবস্থানে স্থির হয়ে যাচ্ছে। আগের বারে এবি তলেই আবার ফিরে এসেছিল, কিন্তু বলের ভ্রামক ক্রিয়া করেছিল এবং বলের ভ্রামকটা তাকে এবি তলে ফিরিয়ে এনেছিল, কিন্তু এক্ষেত্রে কি দেখা গেল, বলের ভ্রামক ক্রিয়া করলো কিন্তু এমন ভাবে ক্রিয়া করলো সে আর এবি তলে ফিরে এলো না, অন্য একটা তলে ফিরে গেল, এডি তলের উপর নতুন একটা সাম্য অবস্থানে। তাই একের বি ছবি থেকে যে 2 নম্বর ছবিতে আমরা যাচ্ছি, একের বি থেকে আমরা যে এই 2 নম্বর ছবিতে শিফট করছি, এটা হচ্ছে অস্থির সাম্যের উদাহরণ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো আমাদের গ্লাস তো ঘরে প্রত্যেকেরই আছে, কাঁচের গ্লাস বাদ দিয়ে যে কেউ এই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো, ইট নিয়েও এটা করে দেখতে পারো, যেটা আগেরটা কথা বললাম। কাঁচের গ্লাস বাদ দিয়ে যে কোনো গ্লাস নিয়ে করো, কাঁচের গ্লাস ভেঙে গেলে বেকার বিপদে পড়বে। তো যে কোনো একটা গ্লাস নাও, তো গ্লাসের আকার এরকম হয়, সুষম হয় না, সমান হয় না, নিচ দিকটা সরু হয়, উপরের দিকটা চওড়া হয়। তো দেখো এর যদি মধ্যমার কথা যদি আমি ভাবি, এর মধ্যমা কিরকম হবে, এটা হবে মধ্যমা, তাই না? তো এর যদি সেন্টার অফ গ্র্যাভিটি দেখো,
তো এই সেন্টার অফ গ্র্যাভিটি একটু উপরে থাকে, কারণ উপরের ভরটা বেশি, সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার অফ মাস দুটোই উপরে থাকে। তো এইখান থেকে কি হচ্ছে, এটা ডাব্লিউ তো নিচের দিকে ক্রিয়া করে, এখান থেকে আর লম্ব প্রতিক্রিয়া এই বিন্দু থেকে সরাসরি উপরের দিকে ক্রিয়া করে, একই রেখা বরাবর থাকে, তো খুব সাম্য অবস্থায় আছে। এবার একে একটু হেলানো হলো, হেলিয়ে দিলে কি হবে, আর তো এই বরাবর ক্রিয়া করছে, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। ওকে, তো আমরা এখানে বি বিন্দুটাকে রাখছি, এ বিন্দুটাকে তুলে দিচ্ছি। তো দেখো এবার এখানে সেন্টার অফ গ্র্যাভিটি ছিল, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডাব্লু কাজ করছে। ভালো করে বোঝো, এখানে ক্রিয়া রেখা একটা আছে, ডাব্লুর ক্রিয়া রেখা এখানে। বি এর সাপেক্ষে বলের ভ্রামকের কথা যদি ভাবি, আর বলের জন্য বলের ভ্রামক কত হবে, 0, কারণ আর বল বি বিন্দুর উপর দিয়ে ক্রিয়া করছে। বি বিন্দুর সাপেক্ষে ডাব্লুর জন্য বলের ভ্রামক আমরা পাবো, তার জন্য যে বলের ভ্রামকের ধরুন ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে, সেটা কোন দিকে হবে, এইদিকে, ক্লক ওয়াইজ। তো কিছুক্ষণ পরে কি দেবো, গ্লাসটা পড়ে গেছে। এই ঘটনাটাই উল্টো হবে, যদি এই গ্লাসটার, দেখো যদি এই গ্লাসটার যতটা আমরা এখানে কাজ করছি আর কি, একটা নির্দিষ্ট সীমার পর কাজ করলে কিন্তু ওটা উল্টে পড়ে যাবে। একটু কাজ করলে যে উল্টে পড়ে যাবে তা নয়, নির্দিষ্ট সীমা আছে, একটা সীমা, কিছুটা কাজ করবে ও আবার ফিরে আগের অবস্থায় আসবে, কিছুটা কাজ করবে আবার ফিরে আগের অবস্থায় আসবে। বলের ভ্রামক যদি এনাফ হয়, যথেষ্ট হয় বস্তুটাকে উল্টানোর জন্য, তখনই কেবলমাত্র কিন্তু বস্তুটা উল্টাবে, নাহলে কিন্তু উল্টাবে না। জিটাকে সরালে, অল্প সরালেই যে উল্টে যাবে তা নয়, কিছুটাও আবার ফিরে আসবে আগের অবস্থানে। কিন্তু একটা সময় কি হয়, বলের ভ্রামক এতটাই বেশি হয়, গ্লাসটাকে উল্টে দেয়। বোঝা গেছে? তো এইখানে যখন আমরা এইটা পাচ্ছি, এই 1 নম্বর, এটাকে যদি আমি 1 নম্বর ধরি, এটা 2 নম্বর, এই যে 2 নম্বরে পুরোপুরি শিফট হলো 1 নম্বর থেকে 2 নম্বরে, নতুন সাম্য অবস্থানে গেল, এটা হচ্ছে অস্থির সাম্য। এইখান থেকে যখন এইখানে নতুন সাম্য অবস্থানে যাচ্ছে, অস্থির সাম্য। ঠিক আছে, এবার দেখো যদি এই গ্লাসেই, কথার কথা বলছি, যদি এই গ্লাসেই আমরা কিছুটা অংশ কিছু শক্ত জিনিস দিয়ে ভরাট করে দিই, শক্ত মানে তরল নয় কিন্তু কঠিন, কঠিন কিছু কঠিন জিনিস দিয়ে ভরাট করে দিই, এখানটা কিছু কঠিন জিনিস দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি। ওকে, তো ওই কঠিন জিনিসটা আছে মনে করো, ঠিক আছে, এখানে। তো নিচের দিকে থাকার ফলে কি হয়, ভর কেন্দ্রটা নিচের দিকে নেমে চলে আসে, ভর কেন্দ্রটার উপরে থাকে না, ভর কেন্দ্রটা কি হচ্ছে, নিচের দিকে নেমে চলে আসে। ভর কেন্দ্রটা কোথায় থাকে, নিচের দিকে, এরকম জি বিন্দুতে, জি বিন্দুতে ভর কেন্দ্র নিচের দিকে আছে। তো নিচের দিকে ভর কেন্দ্র থাকলে সুবিধা কি হয়, দেখো ভাই এইখানে তো আর তো ওরকম উপর দিকে কাজ করছে করছে, জি বরাবর ডাব্লু নিচের দিকে কাজ করছে এক রেখা বরাবর, যখন কাজ করে দিচ্ছি আর এইখানে আছে, জি যেহেতু নিচের দিকে নেমে গেছে, বলের ভ্রামকের মানটা খুব কমে যায়, খুব বেশি কাজ না করলে উল্টায় না, ও আবার আগের অবস্থায় ফিরে চলে আসে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে থাকে, তার সাম্য তত বেশি হয়, তলের ক্ষেত্রফল যত বেশি হয়, তার সাম্য তত বেশি হয়। তলের ক্ষেত্রফলের উদাহরণ কোথায় পড়লাম, প্রথম প্রথম যে উদাহরণটা পড়েছি, সেখানে তলের ক্ষেত্রফল এবিটা সব থেকে বেশি ছিল, তাই এর সাম্য বেশি। ঠিক আছে, আচ্ছা এরপর এসো লাস্ট লাস্ট টপিক, নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থা। নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থানে আমরা কি করছি, গোলক মানে একটা বল নিয়ে নিতে পারো। তো নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থানের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সুস্থির, অস্থির আর নিরপেক্ষ তিনটার মধ্যেই তুলনা করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে, মিলিয়ে মিলিয়ে পড়লে মনে রাখতেও সুবিধা, বুঝতেও সুবিধা। সুস্থির, অস্থির আর নিরপেক্ষ সাম্য তোমাদেরকে বলছি। দেখো সুস্থির, সুস্থির কি হচ্ছে, কোনো বস্তু সাম্য অবস্থানে আছে মনে করো, ঠিক আছে, কোনো বস্তু সাম্য অবস্থানে আছে, তাকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে সে আবার আগের সাম্য অবস্থানে ফিরে এলো, সেটা হচ্ছে সুস্থির সাম্য অবস্থা। অস্থির কি, কোনো বস্তু সাম্য অবস্থায় আছে, তাকে অল্প বিচ্যুত করলে তো সঙ্গে সঙ্গে সে নতুন সাম্য অবস্থানে চলে গেল, আগের অবস্থায় ফিরে গেল না, এটা অস্থির সাম্য। নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থা কি বলছে, কোনো বস্তু সাম্য অবস্থানে আছে,
তাকে বিচ্যুত করলাম, সে তো না আগের অবস্থায় ফিরে গেল, না নতুন কোনো সাম্য অবস্থানে গেল। তাকে যে রকম অবস্থায় বিচ্যুত করলে সেটাই তার সাম্য অবস্থান হয়ে গেল। মানে তাকে যেভাবেই রাখো সেটা সুস্থির সাম্য অবস্থা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থা। যখন কোনো বস্তু সাম্য অবস্থায় আছে তাকে সামান্য বিচ্যুত করলেও সে সাম্য অবস্থাতেই থাকছে। সে না তো আগের সাম্য অবস্থায় ফিরে যাচ্ছে, না তো নতুন কোনো সাম্য অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। সে যে রকম অবস্থায় রেখে দিচ্ছ সেই অবস্থাতেই সাম্য অবস্থা লাভ করছে। এই ধরনের সাম্যকে নিরপেক্ষ বা উদাসীন সাম্য অবস্থা বলে। উদাহরণ হিসেবে কি দেখা যায়? উদাহরণ হিসেবে আমরা গোলক নিতে পারি। গোলকের ক্ষেত্রে কি হয় দেখো, গোলকের ক্ষেত্রে যদি তুমি দেখো তো এর ভর কেন্দ্র কোথায় আছে? এর ভর কেন্দ্র আছে এইখানে, ডাব্লু। এখানে কি আছে? আর লম্ব পত্রিকা একই রেখা বরাবর কাজ করছে। আবার তাকে একটু রোল করে দাও, একে ঘুরিয়ে দাও, একে ঘুরালে মনে করো এইভাবে, ঠিক আছে? একে ঘুরিয়ে দিলে যখন তুমি ঘুরাচ্ছ তখন কি হচ্ছে? কোনো কি চেঞ্জ হচ্ছে না? জি তার জায়গাতেই আছে, অক্ষয় অমর, নিচের দিকে ডাব্লু, আর যেমন ছিল উপরের দিকে। আবার রোল করো তাকে, কোনো চেঞ্জ হবে না। জি যেরকম জায়গায় ছিল সেরকম জায়গাতেই আছে, নিচের দিকে ডাব্লু কাজ করছে, আর একই রেখা বরাবর উপরের দিকে কাজ করছে। তার মানে কি এখানে বিচ্যুতি ঘটলেও সে আর আগের সাম্য অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টাও করছে না, আগের সাম্য অবস্থানে ফিরে যাচ্ছে না, বা নতুন কোনো সাম্য অবস্থান লাভের চেষ্টাও করছে না। তো এই ধরনের সাম্য অবস্থাকে নিরপেক্ষ সাম্য অবস্থা বলা হয়। সাম্য অবস্থান সম্বন্ধে কিছু তথ্য আমরা আলোচনা করবো, যেগুলো করলাম তার নির্যাস সিদ্ধান্ত কি কি পেলাম। কোন বস্তুর উচ্চতলার তুলনায় পাদভূমি যত বিস্তৃত হয় তার সাম্য অবস্থা তত বেশি। স্বাভাবিকভাবে তোমরা একটু ভাবো, একটা গ্লাস, গ্লাসের শেপের কথা বলছি। গ্লাসের শেপ যদি এরকম হয়, গ্লাসের শেপ যদি এরকম হয় সেটা হচ্ছে সুস্থির। আবার এইভাবেও যদি রাখি সেটাও সুস্থির। উল্টে রাখি গ্লাসটাকে, তো আমার প্রশ্ন হচ্ছে এই 1 নম্বর আর 2 নম্বর দুটো যে পজিশন আছে কোনখানটা বেশি সুস্থির? তো তোমরা ট্রাই করে দেখো, বোঝার একটাই রাস্তা, একটু বিচ্যুত করো, দেখবে 1 নম্বর পজিশন থেকে বিচ্যুত করলে অল্প একটু বিচ্যুতির সাথে সাথে সে অস্থির হয়ে পড়ে এবং নতুন সাম্য অবস্থান লাভ করে। কিন্তু 2 নম্বর অবস্থানে, 2 নম্বর অবস্থানে যেভাবে গ্লাসটাকে রাখা হয়েছে সেই রকম ভাবে রাখলে গ্লাসটা ওর থেকে 1 নম্বর অবস্থানে রাখা গ্লাসের থেকে অনেক বেশি বিচ্যুত হয়, তাও আবার আগের অবস্থাতে ফিরে আসে। অর্থাৎ যদি কোনো বস্তুর উচ্চতার তুলনায় তার পাদভূমি যত বেশি বিস্তৃত হয় সে তার সাম্যাবস্থান তত বেশি সুস্থির হয়। তোমরা এটা ঘরে করে দেখতে পারো। গ্লাস নেবে, একবার তাকে সোজা করে রাখবে, তাকে তার সাম্যাবস্থান থেকে অল্প বিচ্যুত করবে, দেখবে একটা সীমার পর বিচ্যুত করলে সে নতুন সাম্য অবস্থান লাভ করে। 2 নম্বর পজিশনে যখন রাখছো মানে গ্লাসটাকে যখন উল্টে রাখছো, তাকে বিচ্যুত করো, বারবার বিচ্যুত করো, দেখবে প্রথমবার যেভাবে করেছিলে যতটা বিচ্যুত হয়েছিল তার থেকে অনেক বেশি বিচ্যুত হওয়ার পরও সে আগের সাম্য অবস্থানে ফিরে আসছে। অর্থাৎ তার সাম্য অবস্থা অনেক বেশি সুস্থির। তো উচ্চতার তুলনায় পাদভূমি যত বেশি বিস্তৃত হয় তার সাম্য অবস্থা তত সুস্থির হয়। ওজনের ক্রিয়া রেখা অর্থাৎ ভারকেন্দ্রগামী উলম্ব রেখা পাদভূমির মধ্য দিয়ে না গেলে কোনো বস্তু সাম্য অবস্থায় থাকতে পারে না। দেখো এখানে যে আমরা আগের এই যে গ্লাসের ছবিটা এঁকেছিলাম, তো দেখো এখানে ওজন যেটা আছে যেটা জি বিন্দু দিয়ে ক্রিয়া করছে, তো দেখো এইটা যেখানে টাচ করছে সেটা কিন্তু পাদবিন্দুর মধ্যে নেই। এখানে যে বিন্দুটা আছে সেই পাদবিন্দুর মধ্যে নেই, এটা পাদবিন্দুর বাইরে। পাদবিন্দুটা কোথায়? পাদভূমিটা কোথায়? এ বি। এ বি এটা হচ্ছে এর ক্ষেত্রফল। যদি এর মধ্যে দিয়ে ডাব্লু যেত, যেমন এইখানে আছে, এর মধ্যে দিয়ে ডাব্লু গেছে, তো ওটা সুস্থির ছিল। এখানে ডাব্লুটা পাদভূমির বাইরে দিয়ে গেছে, তাই জন্য কি হচ্ছে? গ্লাস উল্টে যাচ্ছে। তো ওজন বা ভার ভারকেন্দ্রগামী উলম্ব রেখা বরাবর যদি পাদবিন্দুকে ছেদ করে
তো বস্তু সাম্য অবস্থায় থাকে, নাহলে কিন্তু থাকে না। থার্ড পয়েন্ট, সাম্য অবস্থা থেকে বিচ্যুত হলে বস্তুটি সব থেকে সহজ পথে পুরনো বা নতুন কোনো একটি পাদভূমির উপর দাঁড়িয়ে সাম্য অবস্থান অর্জনের চেষ্টা করে যত দ্রুত সম্ভব। সে হয় আগের সাম্য অবস্থানে ফিরে যাবে, নাহলে নতুন কোনো সাম্য অবস্থান অর্জন করে নেবে। এই নিচে যে গ্লাসের ছবিটা দেওয়া আছে, সে আগের অবস্থায় ফিরে গেছে, যেখানে ছিল সেখানেই আবার ফিরে গেছে। আমি তাকে বাঁকিয়ে দিয়েছিলাম, বাঁকিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, যেখানে সে ছিল সেখান থেকে সে আবার আগের অবস্থায় ফিরে গেছে। যদি আমরা উপরে দেখি, উপরে ইটটার যে উদাহরণ দিয়েছিলাম, ইটের বা কাঠের ব্লকের, সেখানেও কি হয়েছে, যখন এক থেকে একের এতে গিয়েছিলাম, তো সে কি করেছিল, আগের অবস্থায় ফিরে গিয়েছিল। একের এ থেকে এক থেকে একের এতে যাওয়ার পর একের এ থেকে আবার আমরা একে ফিরে এসেছিলাম। আবার একের বি থেকে যখন আমরা তাকে কাট করেছিলাম, তো তখন কি দেখেছিলাম, যে একের বি থেকে সে বিতে ফিরে 2 নম্বরে ফিরে যাচ্ছে, একের বি থেকে 2 নম্বর পজিশনে সে ফিরে যাচ্ছে। তো এই যে ফিরে যাচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, এইটা এটা নতুন সাম্য অবস্থান লাভ করছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো যত দ্রুত সম্ভব তারা নতুন কোন সাম্য অবস্থানে ফিরে যায় অথবা আগের সাম্য অবস্থানে ফিরে যায়। এটা হচ্ছে একটা ফ্যাক্ট বা একটা তথ্য। যখন কোনো সাম্য অবস্থান থেকে কাউকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে, তখন সে কি হয়, হয় সে আগের অবস্থায় ফিরে যায়। যেমন এই উদাহরণে দেখো, এই গ্লাসটাকে বাঁকিয়ে দিয়েছিলাম, যে অবস্থায় গেছিল, যে বলটা দিয়ে বিচ্যুত করেছিলাম তাকে সরিয়ে দিলে কি হবে, সে আবার এই অবস্থায় ফিরে যাচ্ছে। তো হয় সে আগের অবস্থায় ফিরে যাবে, নাহলে নতুন সাম্য অবস্থান লাভ করবে। ঠিক আছে, অসাম্যে থাকবে না। যা কিছু আছে পৃথিবীতে আশেপাশে আমাদের আশেপাশে সবই সাম্য অবস্থায় আছে, হয় সুস্থির, নয় অস্থির, নাহলে নিরপেক্ষ। এই 3 ধরনের সাম্য অবস্থানের মধ্যে আছে, কিন্তু সাম্য অবস্থানে আছে। পৃথিবীর আকর্ষণে বস্তু নিচের দিকে নামতে চায়, তো এই জন্য ভারকেন্দ্র স্বাভাবিক প্রবণতা হলো নিচের দিকে নামা। তো ভারকেন্দ্র যত নিচের অবস্থান করে বস্তু তত বেশি সুস্থির হয়, তাহলে তার একটা প্রবণতা থাকে নিচের দিকে নামা, যেটা ওকে অসাম্যে নিয়ে যায়, তার ভারসাম্য নষ্ট করে। যখন কোনো বস্তুর ভারকেন্দ্র নিচের দিকে থাকে, নিচু হয়, স্বাভাবিকভাবে কোনো একটা বস্তু ধরো যার ভারকেন্দ্র এরকম জায়গায় আছে, ঠিক আছে, এরকম জায়গায় আছে, তো ভারকেন্দ্রের উচ্চতা যদি বেশি হয়, সেখানে স্থিতিশক্তির রাশিমালা আমরা কি পড়েছি, স্থিতিশক্তির রাশিমালা এই হাইটটা ধরো h1, আর এই হাইটটা ধরো h2। তো এই যে ভারকেন্দ্রটা আছে আর এই যে ভারকেন্দ্রটা আছে, এই দুটো ভারকেন্দ্রের কথা দেখো। তো এখানে স্থিতিশক্তি কত হচ্ছে mgh1, আর এখানে স্থিতিশক্তি কত হচ্ছে mgh2। তো দেখো, এই দুটো ভারকেন্দ্র আলাদা আলাদা উচ্চতায় থাকার জন্য এদের কিন্তু স্থিতিশক্তি আলাদা আলাদা হচ্ছে। বেশি উচ্চতায় যে ভারকেন্দ্রটা আছে তার স্থিতিশক্তি বেশি, নিচে যে আছে তার স্থিতিশক্তি কম। তো স্থিতিশক্তি যত কম হয় বস্তু তত সুস্থির সাম্যাবস্থা লাভ করে। ঠিক আছে, এইখানে আমাদের আলোচনা শেষ হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি তোমাদের মধ্যে কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন কোচিং নিতে চাও, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9433260391, আমার সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আশা করি তাদের কাজে লাগবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো। নমস্কার।